কত কম খরচে কত ভালো খাবার দেয়া যায়, এটা কিন্তু টার্গেট। সেই খাবারগুলো ছাগলকে যদি আমরা খাওয়াইতে পারি, দুধ এবং মাংসর উৎপাদন বেড়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আশা করি সবাই অনেক ভালো আছেন। গত ভিডিওতে আপনাদেরকে আমি ছাগলের খাবার নিয়ে কিছু একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছিলাম, যে খাবার কয় রকম, খাবারের কি কি উপাদান থাকে। তো আজকে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু টার্মিনোলজি নিয়ে কথা বলবো। আমরা যখন একটা খামারে চিন্তা করি যে কম খরচে কত ভালো খাবার যোগান দেওয়া যায়, আমাদের টার্গেট থাকে দুইটা, একটা হচ্ছে কম খরচ আর একটা থাকে ভালো খাবার। আমরা যদি শুধু খরচটাকে কমাইতে চাই তাহলে কিন্তু অনেক সময় আপ টু দা মার্ক হবে না। তার মানে যে পরিমাণ পুষ্টি দরকার সে পরিমাণ পুষ্টি আমরা দিতে পারবো না। আবার যদি শুধু পুষ্টির দিকে দেখতে চাই তাহলে কিন্তু খরচ অনেক বেড়ে যেতে পারে। তো আমাদের টার্গেট থাকে এই দুইটার একটা সাম্যাবস্থায় নিয়ে আসতে, কত কম খরচে কত ভালো খাবার দেয়া যায়, এটা কিন্তু টার্গেট। তো এই টার্গেটটা পূরণ করতে হলে আমাদেরকে সেই টার্মিনোলজি গুলো সম্পর্কে একটু জানতে হবে। একবারে সবসময় আপনি স্টাডি না করলেও যখন একটা খামারের প্রাইমারি একটা রেশন তৈরি করবেন, কিংবা কোনো সময় দেখা যাচ্ছে যে কোনো একটা আইটেমের দাম বেড়ে গেছে, সেটাকে আপনি রিপ্লেস করবেন অন্য একটা আইটেম দিয়ে, তখন কিন্তু আপনার জানতে হবে যে এটার গুণাবলী কিরকম বা এটার মধ্যে কি কি আছে। তো আসেন শুরু করা যাক। তো প্রথমে আমরা যখন খাবার বলি, সে একটা খাবারে আমি যদি একবারে সিম্পল ভাবে বলতে চাই, আমি এখানে অনেক বেশি সায়েন্টিফিক টার্ম ইউজ না করার চেষ্টা করব। আমি চেষ্টা করব যাতে আমরা করে একটু বুঝি সেইভাবে বলার। তো খাবারের দুইটা উপাদান আমরা পাবো। প্রথমে আসবে ড্রাই ম্যাটার এবং ওয়াটার, মানে পানি। কোনো খাবার থেকে যদি পানিটা আমরা 100% বের করে নিই তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে 100% ড্রাই ম্যাটার। তাহলে আমরা যেমন এই যে ধরেন যে ধান মানে খড় যেটা খাওয়াই, খড় শুকাইতে শুকাইতে যখন এটার মধ্যে আর কোনো পানি থাকবে না, তখন সেটার মধ্যে বলা যাবে যে 100% ড্রাই ম্যাটার আছে। তরমুজের ভেতরে দেখা যাবে যে 95 ওয়াটার থাকে, 95% ওয়াটার থাকে। বেশিরভাগ খাইলে রসালো ফলগুলোর মধ্যে ওয়াটার কন্টেন্ট বেশি থাকে, এই জন্য ওগুলো রসালো। যেগুলো একটু শুকনা ধরনের সেগুলোতে ওয়াটার কন্টেন্ট কম থাকে। তাহলে খাবার থেকে যদি আমরা ওয়াটারটা সম্পূর্ণভাবে বের করে নিই, যেটা থাকবে সেটা হচ্ছে ড্রাই ম্যাটার। তো এই ড্রাই ম্যাটারটার সম্পূর্ণটা কিন্তু কোনো অ্যানিমেলের শরীরে শোষণ হয় না, বরঞ্চ কিছু জিনিস বর্জ্য আকারে শরীরের মধ্যে থেকে বের হয়ে যায়, যেগুলো হজম হয় না বা যেগুলো ওয়েস্ট আকারে থাকে, সেগুলো কিন্তু বের হয়ে যাচ্ছে। শুধুমাত্র এনার্জি এবং কিছু নিউট্রিয়েন্ট, মানে হচ্ছে পুষ্টি, আমাদের শরীর শোষণ করতে পারে। তাহলে এই যে নিউট্রিয়েন্ট বললাম, এইখানে আসবে একটা টার্ম TDN, টোটাল ডাইজেস্টিবল নিউট্রিয়েন্ট। অনেকে ডিজলভ নিউট্রিয়েন্টও বলে থাকে। তার মানে আপনি একটা খাবারের মধ্যে টোটাল কতটুকু নিউট্রিয়েন্ট আছে, কতটুকু পুষ্টি আছে, কতটুকু আমার শরীরের উপকারী জিনিস আছে, সেটা হচ্ছে TDN, টোটাল ডাইজেস্টিবল নিউট্রিয়েন্ট। এই TDN এর মধ্যে আপনার ক্রুড প্রোটিন থাকতে পারে, ক্রুড ফ্যাট থাকতে পারে, ক্রুড ফাইবার থাকতে পারে, নিউট্রাল ডিটারজেন্ট ফাইবার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তো সব মিলায় যেটা আছে সেটা হচ্ছে TDN, টোটাল ডাইজেস্টিবল নিউট্রিয়েন্ট। এরপরে আসেন ক্রুড প্রোটিন, একটা টার্ম বললাম ক্রুড প্রোটিন। এই ক্রুড প্রোটিনটা কি জিনিস? ক্রুড প্রোটিনটা হচ্ছে সিম্পল কথাই একটা খাবারের মধ্যে টোটাল নাইট্রোজেনের পরিমাণ, একটা খাবারের মধ্যে টোটাল নাইট্রোজেনের পরিমাণ। তো টোটাল নাইট্রোজেনের পরিমাণ বললাম, তার মানে এইখানেও কিছু ভাগ আছে। হ্যাঁ, অবশ্যই ভাগ আছে। এইখানে কিছু ট্রু প্রোটিন থাকে, যেগুলো হচ্ছে অ্যামাইনো প্রোটিন। আর আরেকটা জিনিস থাকে হচ্ছে নন প্রোটিন নাইট্রোজেন থাকে, মানে যেগুলো প্রোটিন না কিন্তু নাইট্রোজেন আকারে থাকে, ইউরিয়া থাকে, ইউরিক মানে অ্যাসিড ট্যাসিড অনেক কিছু থাকে আর কি। তো টোটাল নাইট্রোজেনের পরিমাণটাকে কিন্তু আমরা ক্রুড প্রোটিন বলতেছি। তাহলে ট্রু প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, এই ট্রু প্রোটিনটা শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই প্রায় 50%-এর বেশি অ্যামাইনো অ্যাসিড আছে। কিন্তু একটা অ্যানিম্যাল দেহে মোটামুটি 10টা অ্যামাইনো অ্যাসিড খুবই জরুরি, জীবন ধারণের জন্য, বিভিন্ন বিপাক্রিয়া করার জন্য, বিভিন্ন ফাংশন করার জন্য এই 10টা অ্যামাইনো অ্যাসিড খুবই জরুরি। তার মধ্যে আছে আর্জিনিন, আছে হিস্টিডিন, আইসোলিউসিন, লিউসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, থিওনিন, আর একটা হচ্ছে ভ্যালিন। এই 10টা অ্যামাইনো অ্যাসিড আমাদের বা
যে কোনো অ্যানিমেলের, গরু ছাগলের, এদের শরীরের জন্য খুবই দরকারি। তার মধ্যে দুইটা আছে যেটা আমাদের দুধ এবং মাংস উৎপাদনে সরাসরি কাজ করে, একটা হচ্ছে মিথিওনিন আর একটা হচ্ছে লিউসিন। তাহলে এই যে এত টার্মিনোলজি গুলো বললাম, এখন যদি আমাদের একটু কিউরিয়াসিটি থাকে যে কোন খাবারে মিথিওনিন বেশি আছে, কোন খাবারে একটু লিউসিন বেশি আছে, সেই খাবারগুলো ছাগলকে যদি আমরা খাওয়াইতে পারি, দুধ এবং মাংসর উৎপাদন বেড়ে যাবে। আমাদের তো একটু যদি আমরা নিজেরা জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক কিছু সম্ভব। তো গেল ট্রু প্রোটিন। এরপরে আরেকটা টার্ম আছে সেলুলোজ। সেলুলোজ হচ্ছে সোজা কথায় যে কোনো কিছুর আবরণ, একবারে সিম্পল কথা হচ্ছে আবরণ, যেটা হজম হয় না শরীরে, মানে কোনো অ্যানিমেল সম্পূর্ণভাবে হজম করতে পারে না, কিছু হজম করে আর কিছু তার মলের সাথে বের হয়ে যায়। লিগনিন হচ্ছে সেলুলোজের মধ্যে আবার আবরণ, যেমন কোনো গাছের একবারে সবচেয়ে বাইরের আবরণ যেটা, মানে সেকেন্ডারি সেলওয়াল যেটা, সেটা হচ্ছে লিগনিন। তো এই সেকেন্ডারি সেলওয়াল এবং সেখানে সামান্য কিছু মানে গাছেরাও তো পানি শোষণ করে, সেই শোষণ করার জন্য কিছু ফাইবার টাইবার থাকে, সেগুলো হচ্ছে লিগনিন। তো এই সেলুলোজ এবং লিগনিন এটা কি অ্যানিমেলের জন্য উপকারী না অপকারী? এটা অবশ্যই অপকারী সম্পূর্ণভাবে বলা যাবে না, কিছুটা এগুলার উপকার আছে। কারণ এই সেলুলোজ বা লিগনিন আপনার শরীরে কোনো অ্যানিমেল, রুমিন্যান্ট অ্যানিমেল যেগুলো, রুমিন্যান্ট প্রাণী যেগুলো, তারা যদি এগুলো না খায় বা না পায়, তাহলে তাদের কিন্তু রুমেনের ফাংশন ঠিক মতন হবে না। আবার যদি আপনি শুধু এই সেলুলোজ এবং লিগনিন সমৃদ্ধ খাবার বেশি দিয়ে ফেলেন, তাহলে কিন্তু তার খাবারের চাহিদাটা কমে যাবে, সে অনেক বেশি খাবে, পূরণ হবে না, তার পুষ্টি ঠিক মতো পাবে না। কারণ এগুলো তো পুষ্টি খুবই কম আছে, এগুলো তো শুধু ফাইবার, কিছু খাবে, পেট লোড হবে, আবার বের হয়ে যাবে, এগুলোতে সেরকম খুব বেশি পুষ্টি নাই। তাহলে এটা খুব বেশি উপকারীও না, আবার একবারে অপকারী বলে কিছুই খাওয়ালাম না তাহলেও হবে না। এরপরে আসেন ক্রুড ফাইবার, মানে হচ্ছে টোটাল ফাইবার। এখানে কিছু মানে যে অদ্রবণীয় এবং হজম হবে না, এই সেলুলোজ, লিগনিন, এই সবগুলোকে ক্রুড ফাইবার বলা হচ্ছে। এরপর আসেন ক্রুড ফ্যাট। ফ্যাট চর্বি, মানে হচ্ছে টোটাল অয়েল কন্টেন্ট যেটা আছে, মানে একটা খাবারের মধ্যে টোটাল অয়েল কন্টেন্ট যেগুলো আছে সেগুলোকে ক্রুড ফ্যাট বলা হয়। মানে হচ্ছে সম্পূর্ণ, মানে যত রকমের ফ্যাট আছে, যত রকমের চর্বি আছে, যত রকমের তেল আছে, সবগুলোকে একসাথে বলা হবে ক্রুড ফ্যাট। তো এই ক্রুড ফ্যাটের মধ্যে দুইটা উপাদান, দুই ভাগে ভাগ করা যায়। যে একটা হচ্ছে টোটাল ফ্যাটি অ্যাসিড, যে মানে ফ্যাটি অ্যাসিড, একটা সাইন্টিফিক টার্ম, এটা খুব বেশি দরকার নাই আমাদের। এরপরে আছে ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন, আমরা যে অনেক রকমের ভিটামিন দেখি, ভিটামিন এ, বি, সি, ডি, ই, তারপরে কে, এই যে ভিটামিন গুলো আছে, এই ভিটামিন গুলোর কিছু ভিটামিন আছে যেগুলো ওয়াটার সলিউবল, তার মানে যেগুলো হচ্ছে পানিতে মিশে যায়, আর কিছু আছে হচ্ছে ওয়েল সলুবল বা ফ্যাট সলুবল, যেগুলো হচ্ছে ফ্যাটে মিশে যায়, সেগুলো হচ্ছে পানিতে মিশবে না। যেমন আমরা চিনির কথা বলি, চিনি হচ্ছে পানিতে খুব ভালোভাবে মিশে, তেলের মধ্যে একটু কম মেশে, সহজে মিশতে চায় না। আবার যদি সেটা চর্বির সাথে হয় তাহলে আরো কম মেশে। মানে এই যে মেশার ক্ষমতা, এটা অনুযায়ী ভিটামিনকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ওয়াটার সলুবল, যেটা পানিতে দ্রবণীয়, আর একটা হচ্ছে ফ্যাট সলুবল, যেটা হচ্ছে ফ্যাট জাতীয় যে জিনিসগুলো থাকে, যে দ্রবণগুলো থাকে, তার মধ্যে দ্রবীভূত হয়ে যায়, মানে মিশে যায়। তাহলে ফ্যাট সলুবল ভিটামিন কি কি আছে? এ, ডি, ই আর কে। এ, ডি, ই আমরা খুব সহজে জানি, যারা খামারের সাথে যুক্ত, যারা একটু সচেতন, তারা কিন্তু সবাই জানি, কথায় কথায় AD3 ইনজেকশন দিতে হবে। AD3, শরীর খারাপ এডি দিয়ে দাও, শরীর খারাপ এডি দিয়ে দাও, বাচ্চা বাড়তেছে না এডি দিয়ে দাও, খাচ্ছে না এডি দিয়ে দাও। এটা একটা কমন টার্ম আছে। এগুলো কিন্তু খাবারের মাধ্যমে যদি আমরা পূরণ করতে পারি, তাহলে কিন্তু এরকম আর কথায় কথায় এডি দেওয়া লাগবে না। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আর একটা টার্ম আছে NDF, নিউট্রাল ডিটারজেন্ট ফাইবার। যে ফাইবার গুলো আছে তার মধ্যে কিছু ফাইবার আছে যেগুলো নিউট্রাল, মানে যেগুলো হজম হবে না। এগুলা NDF কোনো খাবারে বেশি, তার মানে সেটার পুষ্টিমান কমে যাবে। এখানে লিগনিন থাকবে, হেমিসেলুলোজ আর সেলুলোজ, এই তিনটা মূলত আপনার NDF এর মানে দ্বারা এই তিনটার পরিমাণটা বোঝায়, একটা খাবারে কতটুকু লিগনিন আছে, হেমিসেলুলোজ বা সেলুলোজ। তার মানে NDF যত বেশি, অন্যান্য উপাদান তত কম, অন্যান্য পুষ্টি তত কম।
তার মানে এই যে আমাদের যে ড্রাই ম্যাটার এর মধ্যে এনডিএফ এর পার্সেন্ট যদি বেশি হয় তাহলে খাদ্য উপাদান মানে শরীরে শোষণ করার উপাদানগুলো কম হয়ে যাবে, তাহলে খাবারের মধ্যে এনডিএফটা কমাইতে হবে। এরপরে এনডিএফ এর মতনই এডিএফ, এটা হচ্ছে অ্যাসিড ডিটারজেন্ট ফাইবার, ওইটা নিউট্রাল ছিল, এটা অ্যাসিড, এতটুকুই পার্থক্য। এইখানে শুধু সেলুলোজ থাকবে আর লিগনিন থাকবে, পার্থক্য আর কিছুই না। এরপর আসেন এনার্জি, দুই রকমের এনার্জি থাকবে, টোটাল এনার্জি আর ডাইজেস্টেবল এনার্জি। টোটাল এনার্জি হচ্ছে আমরা যে খাবার খাই সেই খাবারে যত পরিমাণে এনার্জি থাকে সবগুলো কিন্তু আমাদের শরীর শোষণ করতে পারে না। একটা খাবারে যে পরিমাণ এনার্জি থাকে সেই পরিমাণ এনার্জি কোনো অ্যানিমেলের শরীরে সম্পূর্ণভাবে শোষিত হয় না, কারণ সেখানে এফসিআর বলে একটা টার্ম আছে, ফুড কনভার্সন রেশিও। তার মানে কোনো খাবারকে শক্তিতে রূপান্তর হওয়ার ক্ষমতা, এটা কিছু ফুডেরও থাকে আবার এটা কিছু অ্যানিমেলেরও থাকে। ফুড কনভার্সন রেশিও মানে একটা অ্যানিমেল একটা খাবারকে কতটুকু শক্তিতে রূপান্তর করতে পারে, এটা তারও কিছুটা ক্যাপাসিটি। আবার কোনো খাবারও সেটা সর্বোচ্চ কতটুকু এনার্জিতে কনভার্ট হবে সেটারও ক্যাপাসিটি থাকে। তো টোটাল এনার্জি হচ্ছে ওই খাবারে সম্পূর্ণ কতটুকু শক্তি আছে সেটা আমার শরীরে শোষণ হোক বা না হোক, খাবারের মধ্যে টোটাল যে পরিমাণ শক্তি আছে সেটাকে টোটাল এনার্জি বলা হয়। আর ডাইজেস্টেবল এনার্জিটা হলো ওই খাবারের সম্পূর্ণ যে এনার্জি আছে তার মধ্যে কতটুকু একটা অ্যানিমেলের শরীরে ডাইজেশন হবে, শোষণ হবে, আমার পুষ্টিটা আমার শরীরের মধ্যে থেকে যাবে, আমার শরীরের ফাংশনে লাগবে, আমার শরীরের বৃদ্ধির জন্য লাগবে, একটা অ্যানিমেলের দুধ উৎপাদনের জন্য লাগবে। তো এই টোটাল এনার্জি এবং ডাইজেস্টেবল এনার্জি কোনো খাবারে যদি এরকম হয় সেটার এফসিআর কম, টোটাল এনার্জি বেশি, ডাইজেস্টেবল এনার্জি কম, তাহলে সেটা দিয়ে আমি ভাবলাম যে আমি তো এনার্জি সাপ্লাই ঠিক মতো দিচ্ছি, তাহলে কি হবে? হবে না। তাহলে আমাদেরকে দেখতে হবে যে সেটা ডাইজেস্টেবল এনার্জি কতটুকু আছে। এই যে টার্মিনোলজি গুলো, এগুলো প্রথমত একটু কঠিন মনে হতে পারে, আসলেই কঠিন, এগুলো খুব সহজ বিষয় না, বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, সায়েন্সের হইলেও যারা হচ্ছে লাইফ সায়েন্সের এই সেক্টরের সাথে নাই, লাইফ সায়েন্স বলতে মেডিকেল স্টুডেন্ট বলেন, ফার্মাসি স্টুডেন্ট বলেন, বায়োকেমিস্ট্রির স্টুডেন্ট বলেন, এই রিলেটেড কিংবা বোটানি, জিওলজি এই রিলেটেড সেক্টরে যারা নাই তাদের জন্য এই ব্যাপারগুলো বোঝাটা একটু কঠিন। তারপরেও আসলে মানুষের জন্য তো অসম্ভব কিছুই না, কঠিন হতে পারে, অসম্ভব তো না। তাই আমাদের যতটুকু দরকার আমরা চেষ্টা করব বিষয়গুলো জানার। আমরা যদি জানি তাহলে অন্যের দ্বারস্থ হতে হবে কম। আমি যদি একটা বিষয় নিজেই করতে পারি তাহলে আরেকজনের কাছে আমার কম যেতে হবে, যদি সেই বিষয়টা না জানি তাহলে আরেকজনের কাছে যেতে হবে, এবং সস্তা কিছু মার্কেটিং এর কবলে আমরা পড়ে যেতে পারি। 15 রকমের 20 রকমের মিক্সচার দিয়ে খাবার রেশন তৈরি করা, অনেকে আছে ব্যবসায়িক উদ্দেশ্য আছে, আবার অনেকে ভালো আছে, আমি সবাইকে গণহারে খারাপ বলতে চাই না। তো কিছু মার্কেটিং স্ট্র্যাটেজিও আছে যেটা মানুষকে আকৃষ্ট করার জন্য। আবার ওই 15 রকম বা 20 রকমের চাইতে যদি আপনি আপনার হাতের কাছে যে জিনিসটা থাকে যেটা আরো সস্তা, সেটা দিয়ে যদি সেই পুষ্টির উপাদান পূরণ করতে পারেন তাহলে আপনি কেন কিনে খাওয়াতে যাবেন? তো মেন কথা হচ্ছে যে টার্মিনোলজি গুলো আপনারা যদি জানেন আপনাদের একটু হলেও লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের খামারের একটা বাণিজ্যিক খামারের, আপনি যখন বাণিজ্যিক খামার বলবেন সেইখানে আপনার লাভ লসের হিসাব করতেই হবে। লাভ লসের হিসাব যদি না থাকে সেটা হচ্ছে শখের খামার। আপনি যদি শখ করে কোনো কিছু করেন সেটার পেছনে কত খরচ করছেন সেটা আপনার দেখবেন না, সেটা থেকে কত ইনকাম করছে সেটাও খুব বেশি গায়ে বাঁধবে না। মানে হয়ে যাবে আমি খরচ করছি, আমার ওরকম রেকর্ড নাই, আমি কোনোদিন কতটুকু খরচ করলাম, কতটুকু খাওয়ালাম, কি পরিমাণে দরকার, সেগুলো আমি কখনো যদি হিসাব না করি সেটাকে কিন্তু বাণিজ্যিক খামার ওইভাবে বলা যাবে না। একটা বাণিজ্যিক খামার হইতে হইলে আপনাকে প্রতিটা খরচের খাতগুলো অ্যাড্রেস করতে হবে। খাবারের যে খরচ মিনিমাইজ করা যায় কিনা পুষ্টি ঠিক রেখে, আবার যদি দেখা যায় যে আমার পুষ্টি ঠিক পাচ্ছে না তাহলে খরচটা একটু অবশ্যই বাড়ায় দিতে হবে। তো এই বিষয়গুলো মেনটেন করার জন্য এই টার্মিনোলজি গুলো জানতে হবে। তো আজকের ভিডিওতে আমরা শুধু টার্মিনোলজি সম্পর্কে জানলাম, কিন্তু এগুলোর যে অ্যাপ্লিকেশন, এগুলোর যে কাজ, এই যে ড্রাই ম্যাটার বা টিডিএন বেসিসে কিভাবে আমাদের একটা অ্যানিমেলের রেশন তৈরি করা যায়,
এই বিষয়টা নিয়ে সামনের ভিডিওতে আশা করি আলোচনা করব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।